নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। প্রার্থী ঘোষণার আগে নারায়ণগড় বিধানসভায় যে চিত্র ছিল তার প্রার্থী ঘোষণার পরে দ্রুত পরিবর্তন হচ্ছে। শাসক দলের পালের হাওয়া থেকে বর্তমানে মানুষের মনে বিজেপির পালে হাওয়া বইতে শুরু করেছে। আর তাকে কাজে লাগিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি বাড়ি বাড়ি প্রচারে জোর দিচ্ছেন। বৃহস্পতিবার সকালে 6 নম্বর নারায়ণগড়ের বিভিন্ন বুথ এলাকায় প্রচারের পরে বিকেলে বেলদা শহরে প্রচার শুরু করেন। উল্লেখ থাকে, বেলদা লোকসভা ও বিধানসভায় শাসক দলের বিরুদ্ধে মানুষ ভোট দেন। তবে এবার 5 বছর ধরে বেলদার উন্নয়নের জন্য বিধায়ক সূর্যকান্ত অট্ট কাজ করার ফলে মানুষ ভাবছিলেন সূর্যকান্ত অট্ট ফের টিকিট পেলে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। কিন্তু শাসক দল সূর্যকান্ত অট্টকে টিকিট না দেওয়া এবার বেলদার মানুষ আর শাসক দলের প্রার্থীকে ভোট দেবেন কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। কারণ দল যাকে প্রার্থী করেছে তার গ্রহণযোগ্যতা বর্তমানে নারায়ণগড়ে নেই। কিন্তু নির্বাচনে বিজেপির প্রার্থী রমাপ্রসাদ গিরি 2000-এর বেশি ভোটে পরাজিত হয়েছিলেন। এবার এসআইআরে এই বিধানসভায় প্রায় 13,000 ভোটার বাদ পড়েছে। ফলে সূর্যকান্ত অট্ট নারায়ণগড় বিধানসভা জুড়ে যেভাবে সংগঠনকে ঢেলে সাজিয়েছিলেন তাতে বিরোধীদের দাঁত ফোটানো কষ্টকর ছিল। কিন্তু বর্তমানে এই বিরোধী শক্তিশালী হচ্ছে এই বিধানসভায়। এই দিন বিকেলে বেলদার বেশ কিছু এলাকায় প্রচার করেন রমাপ্রসাদ গিরি। তাকে নির্বাচিত করার কথা বলেন। আশিস দা কোথায় গেল? চন্দন দা, আপনি একটু এটা করুন তো, গৌতম খাটুয়ার সত্যজিৎদার সঙ্গে একটু কথা বলে এসেছি। হ্যাঁ, ঘুরে আসবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়। 23 এপ্রিল আসছে দিন, পদ্মফুলে ভোট দিন। 23 এপ্রিল আসছে দিন, পদ্মফুলে ভোট দিন। নারায়ণগড় বিধানসভা মনোনীত প্রার্থী রমাপ্রসাদ গিরিকে পদ্মফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। নারায়ণগড় বিধানসভা কেন্দ্র রমাপ্রসাদ গিরিকে পদ্মফুল সাথে নিয়ে দলকে তার যোগ্য মর্যাদা দেওয়া, এই সিট বিজেপি জিতবে। কত বিধানসভায় আপনি সূর্যকান্ত অট্টের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, পরাজয় হয়েছিলেন, এই বিধানসভায় আপনি কতটা আশ্বাস? এটাই তো পুরো জিতব। দেখুন, আমরা চোর বলতাম, আমরা ডাকাত বলতাম, আমরা গুন্ডা বলতাম, তৃণমূল তো সবই স্বীকার করে নিয়েছে। তৃণমূল তো চোর নয় তারা বলতে পারবে না। যে লোকগুলা চুরি করত, যে লোকগুলা গুন্ডামি করত, সেই লোকগুলা সূর্যের পিছনে ছিল, এখন চলে গেছে প্রতিভার পিছনে। তাদের কোনো পরিবর্তন হয়নি। ফলে আমাদের লড়াই কোনো জায়গায় থেমে নেই। আমরা সে লোকগুলাকেই হারাবো। ওরা হারবে এটা নিশ্চিত। আর একটা জিনিস বলি, এই অঞ্চলের ক্ষেত্রে এখানে প্রার্থী পরিবর্তন করতে গিয়ে তৃণমূল একটা নির্দিষ্ট শ্রেণীকে গুরুত্ব দিয়েছে। তাই আমি আর এক শ্রেণীকে অনুরোধ করব, আপনারা ভাবুন কোন জায়গায় যাচ্ছে। এটাকে বাংলাদেশ হতে না দেওয়ার জন্য আমাদের ভোটের লড়াই। এবারে বাংলার ঐতিহ্যকে রক্ষা করার লড়াই। বাংলাকে বাংলাদেশ হতে আমরা দেব না, এবং এখানকার সাধারণ মানুষ তারাও দেবেন না। কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া আছে। মানুষের প্রচুর অভাব অভিযোগ আছে। ওনারা বলছেন আপনারা ভোটে এলে সেই ভোটের পর কেউ দেয় না। স্বাভাবিক, ওদের তো অভিজ্ঞতার কথা বলছেন ওনারা, যে তৃণমূলকে ওনারা বারবার নির্বাচিত করেছেন। তারা তো তার জলের ব্যবস্থা করে দেয়নি, মানুষের স্বাভাবিক চাহিদার ব্যবস্থা করে দেয়নি। আমি আজকে এই গ্রামের যেখানে দেখলাম জলের খুব অসুবিধা, আমি আজকে ডিএমকে বলবো যাতে জলটা করে দেওয়া হয়। কিন্তু এদের সাধারণ প্রয়োজনগুলো দেখেনি এরা। বারবার মানুষ ভোট দিয়েছে, আর বারবার মানুষ তৃণমূল চুরি করেছে, আর মানুষ ভুগছে। সেই অবস্থা থেকে, জঙ্গল রাজ থেকে মুক্তি হবে। এবারে বিজেপির সরকার, পরিবর্তনের সরকার, ডবল ইঞ্জিনের সরকার আসবে। হান্দলা এলাকায় দেখছি এখনো পর্যন্ত লাল মুরামের রাস্তা, আবার মাটির রাস্তা। মাটির রাস্তা, লাল মুরাম কোথায়? লাল তো দেখতেই পেলাম, সবই তো সাধারণ মাটি। লাল মুরাম, আপনি একটা জিনিস খালি ভালো করে দেখবেন, লাল মুরাম কোথাও নেই, মাটি। এখনো মাটির রাস্তায় হাঁটতে হচ্ছে। স্বাধীনতার এত বছর পর 34 বছর এখানে সিপিএম ক্ষমতায় ছিল, তারপরে এসছে তৃণমূল 15 বছর ছিল, কিন্তু মানুষ যে রাতির মাটির রাস্তায়, মানে এদের ছিল হয়তো আগে লালমুরাম একটু,
সেই মুরামটা উঠে গিয়ে কাদা রাস্তা হয়ে গেছে। এটাই পরিবর্তন হয়েছে। আর আমরা চাইছি ডবল ইঞ্জিন সরকার প্রচুর টাকা দেবে, কেন্দ্রীয় সরকার টাকা দেবে, রাজ্য সরকার কাজ করবে। নারায়ণগড়ে কি জয় নিশ্চিত? একবারে নিশ্চিত। আমরা মার্জিনের অপেক্ষায় আছি। জয়ের কোনো জয় নিশ্চিত অনিশ্চিত এরকম কোনো ম্যাটারই নেই আমাদের এখানে। প্রতিভা সূর্যের একটা গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপার রয়েছে, সেই দেখুন, কারো দলের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না। দল তার কাউকে চেঞ্জ করেছে, কেন চেঞ্জ করে সেটা আমি বলবো না, কিন্তু সবাইকে লক্ষ্য রাখতে হবে কার কথার ভিত্তিতে দল প্রার্থী চেঞ্জ করেছে, কোন শ্রেণীর ভোটের জন্য তার দলের প্রার্থী পরিবর্তন হয়েছে, আমি ওটা বলবো। সে কম চোর সে বেশি চোর এসব আমি কোনো বক্তব্য দেবো না। দল পরিবর্তনের পরে বিজেপি তাকে কেশিয়ারি বিধানসভায় প্রার্থী করেছে। আর প্রার্থী হওয়ার পরে কেশিয়ারি ও দাঁতন 1 ব্লকের বিভিন্ন বিজেপি নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী প্রচার শুরু করেছেন ভদ্র হেমব্রম। কেশিয়ারিতে এবার শাসক ও বিরোধী 2 রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন শিক্ষক। একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, পাশাপাশি মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক, অন্যজন নেকুরসৈনী সাঁওতালি মিডিয়ামের সহশিক্ষক। ফলে লড়াই এক প্রকার জমে উঠেছে। বৃহস্পতিবার সকালে দাঁতন 1 ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের কাকরাজিৎ মহাপ্রভু মন্দির, জয়রামপুর কালী মন্দির ও ভারত মাঝি পরগনা মহল রানীসরাই পীড়সহ বিভিন্ন স্থানে প্রণাম করে প্রচার শুরু করলেন। ভদ্র হেমব্রমের বক্তব্য ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। আগামী দিনে এই আসনে মানুষ বিপুল ভোটে বিজেপি প্রার্থীকে জয়ী করবেন। বৃহস্পতিবার গোপীবল্লভপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অজিত মাহাতো সকাল সকাল ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের শালবনী অঞ্চলের লবকুশ গ্রামে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং আগামী নির্বাচনে সমর্থনের আবেদন জানান। এর পাশাপাশি শালবনী গ্রামেও বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান অজিত মাহাতো। তাঁর এই প্রচারের সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের সভাপতি নরেন মাহাতো সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীরা। প্রচারের সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে দলীয় বার্তা পৌঁছে দেওয়ার উপর জোর দেওয়া হয়। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বিপুল ভোটে জয় করুন। আগামী 26 নির্বাচনে ভোট দিবেন কোনখানে? আগামী 26 বিধানসভা নির্বাচনে ভোট দিবেন কোনখানে? ভোট 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 দিন, ভোট 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 দিন, মা বোনেরা বাঁধো জোট। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। গোপীবল্লভপুর বিধানসভা নির্বাচনে অজিত মাহাতোকে যুক্ত করতে হবে কনফার্ম। আজকে সকাল থেকে আমাদের এই ঝাড়গ্রাম ব্লকের শালবনী অঞ্চলে এখানে আমরা আমাদের হরি মন্দিরে প্রণাম করে, শীতলা মন্দিরে প্রণাম করে লবকুশে আমরা আজকে প্রচার কর্মসূচি করেছি। প্রচার কর্মসূচি বলতে ওখানকার আমাদের যারা দলীয় কর্মী, নেতৃত্ব, সমর্থন এবং গ্রামবাসী সবাই মিলে আমাকে সম্বর্ধনা দিলেন। তারপরে আমরা এই শালবনী অঞ্চলের শালবনীতে আমরা ডোর টু ডোর প্রচার করলাম আমাদের সমস্ত গ্রামবাসীদের নিয়ে, এবং পরবর্তীকালে আমাদের আরও পরপর প্রচার আছে, জেলার মিটিং আছে, খালসিউলিতেও কর্মসূচি আছে। হিমঘরে বাইরের আলুকে অগ্রাধিকার, ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় কৃষকেরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ঘিরে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, বাইরে থেকে আসা আলুকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় কৃষকদের বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ তুলে জগৎ মাতা হিমঘরের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার কৃষকেরা।
কৃষকদের দাবি, তাঁরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও তাদের আলু স্টোরে রাখার সুযোগ দেওয়া হচ্ছে না, বরং ব্যবসায়ীদের মাধ্যমে জেলার বাইরে থেকে ট্রাকে করে আসা আলু আগে ঢোকানো হচ্ছে। এতে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় চাষিরা। তাদের আশঙ্কা, সময় মতো সংরক্ষণ করতে না পারলে মাঠের আলু নষ্ট হয়ে যাবে এবং বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। অভিযোগ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কোল্ড স্টোর চত্বরে। ক্ষুব্ধ কৃষকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। অন্যদিকে কোল্ড স্টোর কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, শ্রমিকের অভাবের কারণে দ্রুত লোডিং প্রক্রিয়া চালাতে গিয়ে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। তবে কোনো কৃষককে ইচ্ছাকৃতভাবে ফিরিয়ে দেওয়া হয়নি বলেই তাদের দাবি। আমাদের আবেদন একটাই, আমাদের লোকাল চাষির আলু দীর্ঘদিন আলু রাখি। সকাল থেকেই সময় দাঁড়িয়ে গেছে, সেগুলো খালি করতেই চলে যাচ্ছে। আমি করছি, আমি করছি কি হয়েছে? আমাদের লোকাল এরিয়াকে আগে সাথে সবাই দিতে হবে, বাইরে আলু পরে দিবে। যদি না দেয় আমরা গেট বন্ধ করে দেবো। কাল থেকে 12 থেকে 15টা গাড়ি আলু এসছে 10 টাকা 12 টাকা 15 টাকা করে বাইরে আলু ভর্তি হচ্ছে। আমরা লোকাল আলুগুলো রাত্রেবেলা বড় বড় গাড়ি ট্রাক্টর এসছে সকাল থেকে মোটামুটি সারাদিনে এক খেপ আলু বইছে। আর বড় বড় ব্যবসাদাররা তারা কি করেছে, মানে 16 চাকা 18 চাকার গাড়িয়ে করে কোথাও সে হুগলি থেকে 50 টাকা বস্তা আলু পেয়েছে। এবছরের বাজারে সেই আলু নিয়েছে, মানে পুরা ভিতর জাম করে দিয়েছে। হ্যাঁ, রাতটা সব ঢুকে নিয়েছে, নিয়ে সেই আলু খালি করতে এখনো পারেনি। আমাদের আলু রয়ে যাচ্ছে, আবার ঝড় বৃষ্টি, তাহলে আলুগুলো আমাদের মাঠের আলুগুলো খালি হবে কি? আমাদের এই দাবি, আমাদের চাষিদিকে হলে বন্ধ দেখা, নাহলে আমাদের যে আলু লোড করেছে সেই আলু নামিয়ে দেবে। সেই আলু আমাদের নামিয়ে দেখ, আমরা বের করে নিয়ে চলে যাবো। এই বঙ্কিম পড়ে আছে, আমরা বঙ্কিমে রেখে দেবো। ওই জন্য আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? ওই জন্য আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি। বড় গাড়ি এখানে ঢুকতে দেওয়া যাবে না, আমাদের চাষির মাল আগে ঢুকাতে হবে। স্টোরটার নাম কি? এই স্টোরটার নাম হচ্ছে জগন্মাতা। আপনার নাম? আমার নাম অরুণ ঘোষ। কি সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমাদের লোকালের আলু প্রবেশ করতে পারছে না। আমাদের লোকালে জল বেশি হয়েছে, অন্যান্য এলাকায় জল কম হয়েছে। সেই হিসাবে অন্যান্য এলাকা থেকে ব্যবসাদাররা বড় বড় 6 টাকা 8 টাকা 10 টাকা যত লাগিয়ে আলু নিয়ে এসে আনলোড করছে। আমাদের লোকালের ট্র্যাক্টরগুলো এখন পর্যন্ত মোটামুটি 8 টিপ 10 টিপ ফেলে, এখন পর্যন্ত 1 টিপ মাল ফেলতে পারেনি। আমরা কিসের ওপর যেখানে 12-14 টাকা গাড়ি, তাদেরকে জিজ্ঞাসা করছি, বনেট হচ্ছে বলছে মুখবাসন, কে বলছে হাজিপুর। আর তারা 25টা কৃষকরা আপনারা আলু আনছেন, আলু আপনাদের খালি হচ্ছে না। আপনারা কি কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে যখন জিজ্ঞাসা করছেন কি বলছে ওরা? তিনি বলছেন আপনারা যদি বৈশাখ মাস পর্যন্ত আলু খুলেন, কি করে আলু ঢুকবে? সবগুলোই তো ট্রাক্টরের চাষির মাল। যেগুলো আনছে সেগুলো কোনো চাষি বা ধার দিয়েছে, কোনো ব্যবসায়ী কাউকে ধার দিয়েছে, সেই আদায়ের আলুগুলো লিখছে। আমাদের এখন 1 লাখ টাকার আলু খালি আছে। তারপরে সবথেকে বড় কথা, শনিবার ঈদ, লেবারগুলো পালিয়ে যাবে, আমাদের স্টোরটা আর খালি লোড করতে পারবো না, পড়ে থাকবে। স্টোরটা ভর্তি করার দায়িত্ব কে নিল? কালের দিকই তো কাজ,
কালকে বিকেলবেলা পালিয়ে যাবে লেবারগুলো। শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা। আজ প্রথম দফায় হাইকোর্টে বৈঠক। বিচারপতি সুজয় পালের নেতৃত্বে বৈঠকে থাকবেন সিইও, ডিজি, সিপি, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। দ্বিতীয় দফায় সিইও দফতরে উপস্থিত আছেন সিইও, ডিজি, সিপি। সফটওয়্যার নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে। কোথায় দেখা যাবে তালিকা, নিরাপত্তা কতটা প্রয়োজন। এখনও পর্যন্ত প্রায় 23,30,000 নিষ্পত্তি হয়েছে কমিশন সূত্রে খবর। প্রায় 8 লক্ষ ভোটারদের নাম বাদ যেতে পারে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায়। সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত হলে আগামীকালই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা। স্যার একটু কথা বলতাম স্যার, একবার কথা বলবে না বলবে। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর দলীয় প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। কেশিয়াড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামজীবন মান্ডি মনোনীত হওয়ার পর বৃহস্পতিবার কেশিয়াড়িতে প্রার্থীকে সম্বর্ধনা দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদিকা কল্পনা শীত, কেশিয়াড়ি ব্লক যুব তৃণমূলের সভাপতি কৌশিক ঘোষ, জেলা নেতৃত্ব পবিত্র শীত সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন কেশিয়াড়ি একটি গেস্ট হাউসে সংবর্ধনা সভার আয়োজন ছিল। সেই সভায় হাজির ছিলেন কেশিয়াড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামজীবন মান্ডি। এদিন মনোনীত প্রার্থীকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান নেতৃত্ব সহ দলের নেতাকর্মীরা। বিধানসভা নির্বাচনে পাখির চোখ করে এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস, তাই প্রার্থীকে জয়লাভ করানোর লক্ষ্যে এদিন আলাপ আলোচনার মধ্য দিয়ে রণকৌশল ঠিক করেন উপস্থিত সকলেই। জয়ে আশাবাদী হয়ে প্রচারে নেমে একসাথে কাজ করার বার্তা দেওয়া হয়েছে। এদিন কেশিয়াড়িতে প্রার্থীকে নিয়ে মিছিলের মধ্য দিয়ে এক প্রকার প্রচার সেরে নিলেন কর্মী সমর্থকরা। প্রার্থীকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠে কর্মীরা। এখন প্রচার বলতে আমাদের যেদিন প্রার্থী ঘোষণা হলো অনেকে ভাববে তারপর থেকে প্রচার শুরু হবে, কিন্তু প্রচার আমাদের 365 দিন একদম প্রতিদিন, প্রতি বছর, প্রতিদিন, প্রতি সময় আমাদের জনগণের পাশে থাকা, জনগণের কিছু কাজকর্ম করা মানেই হচ্ছে প্রচার। শুধু একটা ডিউরেশন ছিল 5 বছর পর্যন্ত এক একটা সিট থাকে বিধানসভা, 5 বছর অন্তর অন্তর হয় ভোট হয়। সেই অনেক সময় প্রার্থী থেকে যায়, অনেক সময় প্রার্থী চেঞ্জ হয়। এবার আবার নতুন আমি প্রার্থী হয়েছি, শুধু প্রার্থীটুকু নতুন হয়েছে, কিন্তু ভোটের প্রচার সারা বছর ধরে চলছে। অর্থাৎ দিনক্ষণ এরকম কিছু নেই। আর যেহেতু 23 তারিখে ভোট আছে, তাই এটা হচ্ছে স্পেশাল ড্রাইভ বলতে পারেন। এটা স্পেশাল ড্রাইভ, জনগণের কাছে যাওয়ার একটা সুবিধা বা সুযোগ একটা পেয়েছে। প্রচারে কোন কোন দিকগুলো তুলে ধরা হচ্ছে? প্রচারে আমাদের এখানে দিক বলতে মানুষের আর উন্নয়নটা একটা বিষয়টা থাকবেই। আর যেহেতু কেশিয়াড়ি এসটি সিট, এখানে আদিবাসীদের একটা পৃথক একটা অন্যান্য কমিউনিটি থেকে এদের চাওয়া পাওয়া বা এদের ডিমান্ডটা একটুকু পৃথক হয়। তাই তাদের আদিবাসীদের মানুষের তাদের জল জঙ্গল জমিনের অধিকার কিংবা তাদেরকে যেভাবে বঞ্চনা করছে, বা তাদের যারা মানে সম্প্রদায় যারা অন্যান্য স্টেটে যারা আছে, বিহারে বা ঝাড়খণ্ডে বা হচ্ছে উড়িষ্যায় বা মণিপুরে বা নাগাল্যান্ডে বা ত্রিপুরায় যে আদিবাসী কমিউনিটি সেখানে আছে, সেখানে যেভাবে বিজেপি সরকার দ্বারা আদিবাসীরা যেভাবে নেগলেক্ট হচ্ছে, তাদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, তার যেন প্রতিফলন আমরা বাংলায় ঘটতে দেবো না। আর সেটাই মানুষকে বোঝানো হচ্ছে। এই কম সময়ের মধ্যে এতগুলো ঘুরে নেবো, আমি ছুটে যাবো, আমি বাইক নিয়ে যাব। আমি অলরেডি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের আমি ম্যারাথন রানার।
ঠিক আছে, আমি ছুটবো, আমি তো বলে দিয়েছি মেদিনীপুর খড়গপুর থেকে আমি ভসা, আর এদিকে বেলদা থেকে আপনার কুলবনি, ওটা আমার কাছে জল ভাত, ছুটে ছুটে যাবো, গ্রামে গ্রামে যাবো, সমস্ত গ্রাম সমস্ত পাড়া আমি চিনি জানি, মানুষজন আমাকে চেনে। আমি হয়তো এই কয়েকটা দিন একটু গুছিয়ে নিচ্ছি কিছু কাজকর্ম, যেহেতু একটা স্কুলের আমি প্রধান শিক্ষক, সেখানে কিছু কাজকর্ম আছে, সেগুলো সেরে নিয়ে আমি আবার ঠিক ঢুকে যাবো। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।